সবাইকে নমস্কার। আমি স্নেহা। আর আমি রিসেন্টলি রুদ্রনাথ ট্রেক করতে গিয়েছিলাম এবং তার সাথে আমি তুঙ্গনাথ ট্রেকও করে এসেছি। আমি শর্টসগুলো এর আগেই পোস্ট করে দিয়েছি, কিন্তু অনেকেই চেয়েছিলে যে একটা লং ভিডিও দিই যাতে সমস্ত ইনফরমেশনস ডিটেলে দিতে পারবো। তো তাই আজকে লং ভিডিওটা বানাচ্ছি, এতে সমস্ত ইনফরমেশনস সাথে। রুদ্রনাথ প্রথমেই হচ্ছে বলি, এটা হলো পঞ্চকেদারের মধ্যে একটি কেদার, চতুর্থ কেদার মানা হয় রুদ্রনাথ মন্দিরকে। আর এটা রয়েছে আমাদের চামোলি ডিস্ট্রিক্টে, অর্থাৎ উত্তরাখণ্ডে। গোপেশ্বর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমাদের পেরিয়ে 5 কিলোমিটার পেরিয়ে আমাদের যেতে হয়, এবং সাগর ভিলেজ হচ্ছে এর বেস যে গ্রামটা, সেখান থেকে ট্রেক আমাদের স্টার্ট হয়। প্রায় 22 কিলোমিটার ট্রেক একটা থাকে। এটাকে আপনি 2 দিনেও করতে পারেন, বা আপনি একটু রিল্যাক্সে করতে পারেন 3 দিনেও কিন্তু এটা করতে পারেন। এবারে আসি ট্রেকের গল্পে, যে ট্রেকের কীভাবে যাবে কী না করবে সমস্তটা। যদি ঋষিকেশ দিয়ে যেতে চাও তাহলে কিন্তু ঋষিকেশ হচ্ছে সবথেকে নিয়ারেস্ট স্টেশন আমাদের রুদ্রনাথ মন্দির ট্রেকে যাওয়ার জন্য, এবং ঋষিকেশ থেকেও কিন্তু গাড়িতে 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়ে। 5 থেকে 6 ঘন্টা যেতে আমাদের লাগে কিন্তু সাগর ভিলেজে। তো বা তারও বেশিও লাগতে পারে রাস্তাঘাটের জন্য, কারণ জ্যামও থাকে রাস্তায়। তো বেসিক যেটা করবে সেটা হচ্ছে ঋষিকেশ পৌঁছে যাবে ট্রেনে, অনেক ট্রেন আছে। অথবা যদি ডিরেক্ট ট্রেন না পাও দেন তোমরা দেরাদুন থেকেও যেতে পারো। দেরাদুন থেকেও না হলে বেস্ট ট্রেন, যেটা কিন্তু দিল্লি অনেক ট্রেন পেয়ে যাবে, সেটা হচ্ছে দিল্লি। আমাদের দিল্লি হচ্ছে মেন, যেখান থেকে কিন্তু তোমরা চলে যেতে পারবে ঋষিকেশ। তো এটা হচ্ছে মেন। এবার যদি ঋষিকেশ নামো ট্রেনে করে, তো ডেফিনেটলি কী করবে, ঋষিকেশ থেকে কিন্তু আমাদের অনেক বাস ছাড়ে, যেটা হচ্ছে গুপ্তকাশী পর্যন্ত ছাড়ে অথবা গোপেশ্বর পর্যন্ত ছাড়ে। এবার গোপেশ্বর পৌঁছে যাওয়াটা সবথেকে বেটার, কারণ হচ্ছে গোপেশ্বর থেকে আমি আগেও হয়তো বলেছি, গোপেশ্বর থেকে 5 কিলোমিটার লাগে আমাদের সাগর ভিলেজ যেতে, যেখানে কিন্তু গুপ্তকাশী পৌঁছলে তোমার গুপ্তকাশী থেকে আবার সাগর যেতে কিন্তু তোমার অলমোস্ট লাগবে 85 কিলোমিটার্স। তো তুমি তোমার অ্যাকর্ডিংলি সেটা সাজিয়ে নেবে যে তুমি কোথায় গিয়ে চলে যাবে। তুমি ঋষিকেশ থেকে বাস পেয়ে যাবে দুটোরই, গুপ্তকাশীরও পাবে, গোপেশ্বরেরও পাবে বাস, অথবা শেয়ার গাড়ি পাবে, এবং পার্সোনাল গাড়িও তুমি কিন্তু বুক করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপেন্সেস অ্যান্ড অল, সেভাবে কিন্তু করতে পারো। আর বাসের বুকিং কিছু কিছু ক্ষেত্রে সব বাস যে তুমি একদমই ফোনে অ্যাপের থ্রু পেয়ে যাবে সেটা নয়, অনেক সময় পাবে নাও হতে পারে, তো সেটা ওখানে গিয়েই করে নেবে। তবে আমরা যেভাবে গেছিলাম আমি বলে দিই, আমরা যেহেতু অনেক পরে ডিসাইড করি যে আমরা যাবো, তো আমরা কিন্তু অবশ্যই ঋষিকেশ যদি ট্রেন পাইনি, আমরা কিন্তু দিল্লি দিয়ে গিয়েছিলাম, এবং দিল্লি থেকে গিয়ে আমরা কিন্তু দেরাদুন গিয়ে পৌঁছেছিলাম বাসে করে। এবং বাসে যদি এই প্রসেসটা ফলো করো, যদি দেরাদুন হয়ে যাও বা দেরাদুন রাস্তা দিয়ে যদি ঋষিকেশ যাও, তো ডেফিনেটলি বাসের যে কোনো বাসের অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে বাসের টিকিট। এবং আমার কথা যদি শোনো তাহলে আমি বলবো যে বাসের টিকিট আগে থেকে কাটবে না। কেন? কারণ হচ্ছে যে বাসে আমরা যেটা করেছিলাম, যেহেতু আমরা দেরাদুন অবধি গিয়েছিলাম, তো মোটামুটি বাসের ভাড়া আগে দেখাচ্ছিল 600-700 এরকম টাইপের। 3 ঘন্টা এসি বাস, হ্যাঁ, যেখানে 6 ঘন্টারও বাস আছে, বাট 3 ঘন্টাও এসি বাস থাকে। তো সেখানে তো আমরা আগে কাটিনি, তার কারণ পরবর্তীকালে আমরা যেদিনকে নামলাম সেদিনকে যখন আমরা তার আগে টিকিট কাটলাম, তখন কিন্তু সেই টিকিটের প্রাইসটা 200 থেকে আমরা আই থিঙ্ক 200-র কাছাকাছি 220 সামথিং দিয়ে কেটেছিলাম। তো সেই 700 টাকার টিকিট কিন্তু তুমি 200 টাকায় পেয়ে যাচ্ছ, ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল। তো সেই দিক থেকে আমি বলবো টিকিট আগে থেকে কাটার দরকার নেই, টিকিট কিন্তু পেয়ে যাবে, চিন্তা করার কোনো দরকারই নেই। তো সেটাই আমি বলবো। এবং বাসে পৌঁছে যাওয়ার পর তোমরা কিন্তু সেখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়ির নিশ্চয়তা কতটা আমি কিন্তু জানি না, কারণ আমরা সত্যি কথা বলতে রাস্তায় কিন্তু শেয়ার গাড়ি সেইভাবে দেখিনি। ইনফ্যাক্ট আমরা চোখটা অব্দি কিন্তু অনেক শেয়ার গাড়ি দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে রুদ্রনাথ পর্যন্ত কিন্তু শেয়ার গাড়ি আমরা সত্যিই দেখিনি। তো যেহেতু রুদ্রনাথ একটু একদমই অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা, এবং রুদ্রনাথ খুব বেশি লোকজন যায় না, তো সেই হিসেবে মানে আমরা নিজেরা সেটাকে এক্সপিরিয়েন্স করেছি। তো সেই জন্য শেয়ার গাড়ি আমরা সত্যি দেখতে পাইনি। তো যদি কারো জানা থাকে, কেউ জানো ডেফিনেটলি জানিও, বাট আমরা দেখতে পাইনি। তো সেই হিসেবে আমার মনে হয় যে সেখান থেকে বুক করে নেওয়া গাড়িটায় চলে যাওয়া অনেক বেটার হবে, খুব একটা সমস্যা হবে না। গাড়িটা তোমাকে জাস্ট পৌঁছে দেবে, এবং তুমি যেদিনকে ফাইনাল ট্রেক করে নামবে সেদিন তোমাকে আবার ফেরত নিয়ে আসে, তুমি তোমার স্টেতে থাকবে, আইদার ইটস ইন গুপ্তকাশী হোক বা গোপেশ্বর হোক, যেখানেই হোক। হয়ে গেল, তুমি পৌঁছে গেলে। এবার স্টের অপশন বলি, স্টের অপশন তুমি গুপ্তকাশীতেও পাবে, গোপেশ্বরেও পাবে, আবার সাগরেও পাবে। এগুলো আগে থেকে বুক করার দরকার পড়বে না। গোপেশ্বর বা গুপ্তকাশীতে আগে থেকে করতে পারো, বাট সাগরে আগে থেকে করার দরকার নেই, সাগরে গিয়েই পেয়ে যাবে। তো এটা গেল নর্মাল ট্রেকের রাস্তা। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বলিনি সেটা হচ্ছে যে আমাদের এই ট্রেকের অল্টিটিউড কতটা। আমাদের রুদ্রনাথ মন্দিরের অল্টিটিউড কিন্তু মোটামুটি 11,800 ফুট মতো, সেটা কিন্তু নর্মাল অল্টিটিউড। এবং তার মধ্যেও তার আগে তোমার একটা পোর্শন জায়গা পড়বে, সেটা হচ্ছে পিত্রধার। পিত্রধার হচ্ছে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট রুদ্রনাথ ট্রেকের, আর এটা কিন্তু প্রায় 13,000 কিলোমিটার, 13,000 ফিট উপরে, 13,000 ফিট উপরে। এবং তারপর তোমার 4 কিলোমিটার তোমার ডিসেন্ডিং নিচে নামতে হবে, এবং নিচে নামার মোটামুটি 11,800 কিলোমিটার ফিট পড়বে তোমার হচ্ছে মন্দিরের অল্টিটিউড। তো এই হচ্ছে ট্রেকিং অল্টিটিউড। আচ্ছা, এরপর যেটা আসি সেটা হচ্ছে যে তুমি ফাইনালি পৌঁছে গেলে গোপেশ্বর অথবা সাগরে পৌঁছে গেলে, চেষ্টা করবে আইদার সব থেকে নিয়ারেস্ট জায়গাতে পৌঁছে যেতে। আগের দিন যদি রাতও হয় তাহলেও সমস্যা নেই, চেষ্টা করো সব থেকে মানে যতটা সম্ভব হয় একদম নিয়ারেস্ট পৌঁছে, যাতে পরের দিন কিন্তু খুব সমস্যা না হয়। খুব ভালো হয় যদি তোমরা সাগরে পৌঁছে যেতে পারো, তাহলে কিন্তু নেক্সট ডে খুব সকাল সকাল উঠে তোমাদের কিন্তু ট্রেকিংয়ের জন্য যেতে হবে না। কারণ পরের দিন যদি যাও, পরের দিনে একদিনে তোমরা অতি অবশ্যই মন্দির পৌঁছতে পারবে না, তো কোথাও না কোথাও স্টে করতেই হবে। এবং আমি স্টের অপশন বলে দিচ্ছি অবশ্যই। তো যেটা করবে, যদি আগের দিন রাতে সাগর পৌঁছে যাও, তো সকালবেলা র্যান্ডাম 9টা-10টার দিকে বেরিয়ে তোমরা ট্রেকিং স্টার্ট করো।
স্টিক কিনে বা স্টিক আগে থেকে বাড়ি যার আছে বাট যদি কেউ মনে করো যে এই ট্রেকের জন্য আলাদা করে স্টিক কিনবো, কিনো না, কারণ ওখানে 30 টাকা করে আমরা স্টিক পেয়েছিলাম, ঠিক আছে। আমরা সেই স্টিকটা নিয়ে আমরা রুদ্রনাথ এবং তুঙ্গানাথ দুটো ট্রেকই করেছি। বরঞ্চ তুঙ্গানাথে ট্রেকিং স্টিকের অনেক বেশি দাম ছিল, কিন্তু রুদ্রনাথে কিন্তু স্টিকের দাম অনলি 30 টাকা নিয়েছিল। তো ওখানে গিয়ে তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে, এটা কোনো এরকম ব্যাপার নয়। তো যাই হোক, সেখান থেকে কিনে নিয়ে ফ্রেশ হয়ে, আর অবশ্যই সাথে ড্রাই ফ্রুটস, খাবার দাবার, হালকা খাবার দাবার এবং জলের বোতল অ্যাটলিস্ট কিন্তু ডেফিনেটলি রাখবে। এটা গেল। এরপর তোমরা ট্রেক স্টার্ট করলে, ট্রেক স্টার্ট করার পর মোটামুটি 1 কিলোমিটার পরে কিন্তু তোমরা একটা দুটো দোকান পাবে, চা, স্ন্যাক্স, মোটামুটি খাবার দাবার দোকান পাবে। হ্যাঁ, তারপরে 1.5 কিলোমিটার পর কিন্তু তোমার একটা জায়গা পড়বে, সেটা হচ্ছে চন্দ্রাকোটিতে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হবে। এবার এর চার্জ হচ্ছে অ্যাডাল্টদের জন্য 200 টাকা, আর আমাদের যারা অ্যাডাল্ট নয়, স্টুডেন্ট, তারা হচ্ছে তাদের জন্য 100 টাকা করে। তো এই পেপারটা রাখবে, যে একটা পেপার দেবে তোমাদের, সেই পেপারটা কিন্তু তোমাদের কাছেই রাখবে, আর সেটা কিন্তু পরে চেকিং হবে। তো হয়ে গেল। এরপর তোমরা হাঁটা শুরু করবে আবার। এরপর ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে সাগার ভিলেজ থেকে 4 কিলোমিটার পর তোমরা একটা স্টে পাবে, সেটা হচ্ছে পুংবুগিয়াল জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। এর সাথেও সেখানে রয়েছে আমাদের স্টের অপশন, রাত হয়ে গেলে অবশ্যই সেখানেই থেকে যাবে। এবার এখানে বলে রাখি আবারও যে ট্রেকিংয়ের ক্ষেত্রে আমার অন্তত এটা গিয়ে যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে যে রাত হয়ে গেলে বা সন্ধে নামতে থাকলে কোনোভাবেই, যদি স্টে অপশন পেয়ে যাও, কোনোভাবেই কিন্তু এগোবে না, মানে আমার অন্তত চিন্তাভাবনা অনুযায়ী। এবং যদি সামনে জঙ্গল থাকে তাহলে তো এগোবেই না। হ্যাঁ, কেন বলছি, কারণ আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা এটা আমাদের শুধু ভুল আমরা বলবো না, মানে আমরা তো জানতাম না, আমাদের কাছে সঠিক গাইডেন্স ছিল না। কারণ রুদ্রনাথ থেকে তুমি এরকম এক্সপেক্ট করো না যে তুমি সেখানে জায়গায় তুমি পোস্টার পাবে, জায়গায় কত কিলোমিটার বাকি, পরে স্টে কোথায় তুমি পাবে, এটা কিন্তু পাবে না। একমাত্র তুমি কিন্তু যে সমস্ত পয়েন্টগুলো স্টে অপশন আছে সেখানেই শুধু তুমি সেই পোস্টার বা সেই স্ট্যান্ডগুলো পাবে, যেখানে লেখা আছে যে এই জায়গা এই এত কিলোমিটার এরকম। মানে তুমি এখানে কিন্তু রাস্তায় যেতে পরপর কিন্তু পাবে না। তো এই অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে নেই। তো পুংবুগিয়াল আমাদের 4 কিলোমিটার পর, এবং সেখানেই স্টের অপশন। এবার আমরা গিয়ে পৌঁছাই পুংবুগিয়ালে 4:30টার দিকে, এবং 4:30 বা 5টার দিকে আমরা গিয়ে পৌঁছাই। এবং পাহাড়ে অন্তত এই জায়গাটায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 7:30টার পর কিন্তু প্রপারলি অন্ধকার হয়। আমাদের যেমন বাড়ির দিকে অনেক আগে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওখানে 7:30টার পরেও, ইনফ্যাক্ট 7:40-এর দিকেও কিন্তু তুমি বেশ আলো পাবে, তোমাকে টর্চ বা লাইটের প্রয়োজন পড়বে না। তো যেটা হয়, আমরা পুংবুগিয়ালে আমরা থাকিনি, আমাদের ডিসাইড ছিল পুংবুগিয়ালেই থাকবো, বাট আমরা থাকিনি। তার কারণ আমরা তার আগে আরেকজন, মানে ওখানকার লোকালি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে পুংবুগিয়াল যদি আমরা স্টে না করি, এর নেক্সট অপশনটা আমরা কোথায় পাবো। তো উনি জানান যে মলিখারা বলে একটি জায়গা আছে, যেটা কিন্তু এখান থেকে যেতে তোমাদের 30 মিনিটস মতো লাগবে। তো 30 মিনিটস যেহেতু লাগবে সে বলেছিল, তো আমরা 30 মিনিটস থেকে আমরা ভেবেছিলাম যে ওদের 30 মিনিটস মানে আমাদের হয়তো 1 থেকে 2 ঘন্টা লাগবে, তো আমরা মোটামুটি 6:30-7টার মধ্যে পৌঁছে যাবো, আমাদের সেটাই আইডিয়া ছিল। তো আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা দাঁড়াইনি। কিন্তু সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মলিখারা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পুংবুগিয়ালে তো আমরা যেহেতু ওরকম জানতে পারি যে আরও 1-2 ঘন্টার মধ্যে আমরা 6:30-7টার মধ্যে আমরা পৌঁছে যাবো, তো আমরা এগিয়ে যাওয়ার ডিসিশন নিই। এবং সেটাই ছিল আমাদের সব থেকে ভুল ডিসিশন, যেটা হচ্ছে যে পুংবুগিয়ালের পর কিন্তু প্রায় 5 কিলোমিটার রাস্তা কিন্তু ঘন জঙ্গল, লিটারালি ঘন জঙ্গল, আর রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে উঁচু সিঁড়ি, বিশাল বড় স্টেপ দিয়ে তোমায় উঠতে হবে, খুবই সমস্যা। মানে আর স্পেশালি রাতে হলে তো আরোই সমস্যা, কারণ রাতে এক তো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তোমার কাছে তোমার টর্চ, হেড টর্চ, হোয়াট এভার টর্চ ইট ইজ থাকতেই হবে, আদারওয়াইজ হবেই না। এবং তারপরেও একটা চাপ থাকে যে বন্য জন্তু জানোয়ারের একটা ভয় থেকেই থাকে, তো সেটা থাকবেই। তো কিছু করার নেই, আমরা ওইভাবেই এগিয়ে যেতে হয়েছিল। আমাদের খুবই সবার প্রবলেম হয়েছিল বোধহয়, আমার তো সব থেকেই বেশি প্রবলেম হয়েছিল, হাঁটতে খুবই কষ্ট হচ্ছিলো, খুবই ক্লান্ত টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার ছিল না, কারণ স্টে অপশন ছিল না কোনো। আমাদের 5 কিলোমিটার পরেই ছিল মলিখারাক, আমরা মলিখারাকে গিয়েই স্টে করেছিলাম, এবং আমাদের রাত 10টা বেজে গিয়েছিলো পৌঁছাতে। তো যাই হোক, তো আমরা ওই দিন কিন্তু স্টে করি মলিখারাকে। সেই জন্যই বলছি যে চেষ্টা করো একদম পুংবুগিয়ালেই থেকে যেতে। যদি বিকেল হয়ে যায়, যদি মনে হয় যে পারবো না, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু থেকে যেও পুংবুগিয়ালে। যদি এরকমও হয় যে আলো রয়েছে একটু মনে হচ্ছে যে না 5 কিলোমিটার রাস্তা হাঁটতে পারবো না, তাহলে কিন্তু অবশ্যই থেকে যেও, কারণ এরপরে 5 কিলোমিটার কিন্তু যেতে হবে তোমায় পেরিয়ে টু মলিখারা থাকার জন্য। এটা গেল একটা। এবার দ্বিতীয় হচ্ছে, যদি সকাল বেরো, আমরা যেরকম বেরিয়েছিলাম 3টের সময়, দুপুর 3টে, সেই জন্য আমাদের রাত 10টা বেজে গিয়েছিলো। সকালবেলা বেরোলে তো লাগবে না অত সময়, আমি জানি, যত আস্তে আস্তেই যাও তোমরা, আশা করি সন্ধ্যের মধ্যে গিয়ে কিন্তু ডেফিনেটলি পৌঁছে যাবে। এবার ব্যাপার হচ্ছে, আইদার তোমরা যদি সেই জঙ্গল পেরিয়ে মলিখারা পৌঁছে যাও তাহলে তো খুবই ভালো। এছাড়া যদি আরেকটু হাঁটতে পারো, 1.5 কিলোমিটার পরে কিন্তু আছে আমাদের মেন লিতিবুগিয়াল, যেটা হচ্ছে রুদ্রনাথ ট্রেকের লাস্ট আমাদের স্টের অপশন থাকে লিতিবুগিয়ালের পর আর কোনো জায়গাতে কিন্তু স্টের অপশন থাকে না, একদম মন্দিরে গিয়ে থাকে। তো যারা মলিখারাকের পর 1.5 কিলোমিটার আর হেঁটে যেতে পারবে, এবং 1.5 কিলোমিটার ট্রাস্ট মি 30 মিনিটস লাগে, ঠিক আছে, খুব ইজি স্টেপ, খুব একটা চাপ নেই ওখানে উঠতে, এবং জাস্ট হুশ করে পৌঁছে যাবে এরকম, ঠিক আছে। তো একদমই ইজি। তো লিতিবুগিয়ালে গিয়ে স্টে করতে পারো, লিতিবুগিয়ালে স্টের বেশ ভালো অপশন আছে, এবং জায়গাটাও অবশ্যই খুবই ভালো। তো ডেফিনেটলি মলিখারাকের থেকে আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে তোমরা কিন্তু লিতিবুগিয়ালে থাকতে পারো। হয়ে গেল প্রথম দিন।
এবার যারা লিটি বুগিয়াল স্টে করবে তাদের পরের দিন 12 কিলোমিটার পর্যন্ত যেতে হবে মন্দির পর্যন্ত হাঁটতে গেলে। তো এটা নর্মাল। আর যারা অবশ্যই মল্লিকহাট থাকবে তাদেরকে তো যেতেই হবে, যেমন আমাদেরও পরের দিন পুরো রাস্তাটাই কভার করতে হয়েছিল, কারণ সেটাই করতে হবে, সেটাই রাস্তা মানে নিয়ম, তোমাকে করতে হবে, কারণ তার মাঝখানে কোনো সিট অপশন তুমি পাবে না। তো আমরা স্টার্ট করেছিলাম নেক্সট ডে আমাদের জার্নি ওই 8টার দিকে, আমরা 8টার দিকে স্টার্ট করি এবং আমরা ওখানে ব্রেকফাস্ট করিনি, আমরা ব্রেকফাস্ট করেছিলাম লিটি বুগিয়ালে গিয়ে আমরা 9টার দিকে ব্রেকফাস্ট করে আমরা 10টার মধ্যে আমরা আবার সামনের দিকে এগোই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ব্রেকফাস্টে কিন্তু তোমরা পাবে শুধু আলু পরোটা, ম্যাগি, চা, কফিও পাবে না, চা পাবে এবং দুধ চা পাবে স্টে অপশনগুলোতে বেসিক্যালি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, চান্দ্রাকুটিতে তোমরা কফি পাবে, লিকার চা পাবে, কিন্তু উপরে গিয়ে কোথাও কিন্তু লিকার চা বা কফি কিন্তু পাবেন। নিজেদের কাছে ওন প্যাকেট রাখতে পারো, গরম জলও পাবে বলে মনে হয় না, তো আশা নেই সত্যি কথা বলতে। এই গেল মোটামুটি ব্যাপার। আর হ্যাঁ, ডেফিনেটলি ক্যাশ রাখবে, কারণ থ্রু আউট দ্য ট্রেক কোনো রকম নেটওয়ার্ক থাকে না, তো তোমাদের ক্যাশ কিন্তু ক্যারি করতেই হবে। কল কোনো জায়গায় হয়ে যায়, বাট নেটওয়ার্ক কিন্তু কাজ করে না, তো গুগল পের অপশানে গুগল পে, ফোনপের ভরসায় থাকবে না একদমই। তো এই গেল মোটামুটি। এরপর হচ্ছে লিটি বুগিয়ালে, যেহেতু আমি বললাম আগে যে এরপরে আর কোনো খাবারের দোকান নেই, তো খাবার কিন্তু নিজেদের কাছেই রাখবে, যদি কিছু কিনে নিতে হয় কিনে নেবে ওখান থেকে, বাট রাখবে নিজেদের কাছে। জলের অপশনও পাবে না, প্রায় পিত্রাধার পর্যন্ত তোমরা কিন্তু জলের অপশন পাবেই না, তো বোতলে যা জল আছে সেটা কিন্তু নিয়ে রাখবে। জল বলতে সবই ওই স্ট্রিম থেকে আসা জল, ঠিক আছে, কোনো বিশাল কিছু জল নয়। হ্যাঁ, আর জলগুলো খেতে পারবে, ঠিক আছে, আমি বলবো না যে জল খারাপ বা খেতে পারবে না, এমনটা নয়। ইনফ্যাক্ট আমি নিজেও জিওলিন নিয়ে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার জিওলিন কাজেই লাগেনি কোনো, কারণ জলগুলো এত পরিষ্কার এবং এত ভালো খেতে, প্রচণ্ড ঠান্ডা বাট ভীষণ ভালো খেতে। তো এই গেল মোটামুটি। এরপর আমরা কিন্তু লিটি বুগিয়াল থেকে আমরা আরও এগিয়ে যাব সামনের দিকে। এবার এগিয়ে যাওয়ার পর এরপর ফার্স্ট স্টপ যেটা করবো সেটা হচ্ছে পানার বুগিয়াল, সেটাও কিন্তু 4 কিলোমিটার পর। পানার বুগিয়াল ব্যাপারটা হচ্ছে, পানার বুগিয়াল হচ্ছে তোমার ওই চন্দ্রকোটিতে তুমি যে রেজিস্ট্রেশনটা করেছিলে সেটা কিন্তু চেক হবে পানার বুগিয়ালে, এবং পানার বুগিয়ালে তুমি কিন্তু ভগবানের অনুমতি নিয়ে তুমি কিন্তু ট্রেকে এন্টার করবে, মানে তুমি যে রুদ্রান বাবার দর্শনে যাচ্ছ সেটার অনুমতি নেওয়ার জন্য কিন্তু সেখানে একটা মন্দির আছে, যেখানে তুমি পুজো করবে, পুজো বা নর্মাল প্রণাম করে তুমি কিন্তু সামনের দিকে হবে। আমরা পুজো দিয়েছিলাম ওখানে, পুজো দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়েছিলাম। তো পানার বুগিয়ালে, এবং অবশ্যই পানার বুগিয়ালে যদি ওয়েদার ভালো পাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা ওখান থেকে খুব ভালো একটা ভিউ পাবে। আমরা পাইনি, আমরা পুরো মেঘ পেয়েছিলাম পানার বুগিয়ালে, তো আমরা কিছু দেখতে পাইনি। যাই হোক, তারপর আবারও এরপরের পয়েন্ট হচ্ছে পিত্রাধার, যেটা আমি আগে বলেছিলাম যে আমাদের সব থেকে ট্রেকিংয়ের সব থেকে হায়েস্ট পয়েন্ট হচ্ছে পিত্রাধার। এই পানার থেকে পিত্রাধারের রাস্তাটাও বেশ উঁচু, এটাও কিছুটা উঁচু থাকে, অন্তত পিত্রাধারের আগে কিছুটা রাস্তা তো 1-2 কিলোমিটার তো ভালোই উঁচু থাকে। হ্যাঁ, 2 কিলোমিটার নয়, 1 কিলোমিটার মতো রাস্তা ভালোই উঁচু থাকে, পাহাড় ধীরে ধীরে উঠবে অতি অবশ্যই। আর ওয়েদার ভালো থাকলে তো খুব ভালো একটা ভিউ পাবে, আমরা তো পাইনি। যাই হোক, তো পিত্রাধার পৌঁছাবে, পিত্রাধার পৌঁছে সেখানে, পিত্রাধার কথার অর্থ হচ্ছে পিতৃপুরুষের বাস। এখানে গিয়ে দেখবে প্রচুর কাক এখানে রয়েছে, মানে তোমার নিজেরই মনে হবে যে তুমি নিশ্চয়ই কোনো একটা খুব ভালো জায়গায় এসছো, এরকম মনে হবে সত্যি কথা বলতে। তো এখানেও তুমি পুজো দিতে পারো না, ইনফ্যাক্ট দেবে পুজো এখানে। পানার বুগিয়ালে যদি পুজো নাও দাও, এখানে দিও, এখানে মন্দির আছে, এখানে ডেফিনেটলি পুজো দিও। হ্যাঁ, এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের সেকেন্ড যে হাইয়েস্ট পিক নন্দা দেবী, সবাই হয়তো জানো, সেই পিকটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম, এবং তার সাথে আরও বেশ কিছু পাহাড় এখান থেকে দেখা গিয়েছিল, সব কিছুর নাম তো জানি না, বাট নন্দা দেবীটা আমরা আইডেন্টিফাই করেছিলাম এবং বেশ ভালো কিছুক্ষণ আমরা দেখতে পেয়েছিলাম নন্দা দেবী। তারপর আবার এগিয়ে যাই, পিত্রাধারের পর 4 কিলোমিটার আমাদের গেলেই পড়বে মন্দির। আর এরপরে যে পয়েন্টটা পড়বে আই থিঙ্ক 1.5-2 কিলোমিটার পর বা 2.5 কিলোমিটার পর পড়বে পঞ্চগঙ্গাও হচ্ছে একটা পয়েন্ট, সেখান থেকেও ডেফিনেটলি ওয়েদার ক্লিয়ার থাকলে খুব ভালো একটা ভিউ দেখা যায়। এগেন আমরা কিন্তু থ্রু আউট দ্য ওয়ে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ এই জায়গাটাতে কিন্তু পাহাড়ের ভালো ভিউ দেখতে পেয়েছি। ইনফ্যাক্ট আমরা অনেকটা গিয়ে আমরা সেদিন মন্দির যাওয়া অবধি কিন্তু আমরা বেশ পরিষ্কার কিছুটা পেয়েছি, পরিষ্কার সবটা পাইনি, বাট মোটামুটি পেয়েছি ভালো। তো এরপর যেটা হবে সেটা হচ্ছে যে এরপর পৌঁছবে পঞ্চগঙ্গা থেকে আরও এগিয়ে যাবে, এবং এখানে পড়বে একটা টার্নিং পয়েন্ট দ্যাট উইল, তো সেই টার্নিং পয়েন্ট পেরোলেই তোমরা কিন্তু দেখতে পাবে মন্দির, অনেকটা দূরে মন্দির দেখা যায়, বাট দেখে কী যে শান্তি, মানে লিটারালি ওই যে কষ্টটা এতক্ষণ ধরে হচ্ছিলো হেঁটে, হাঁটা হচ্ছে, খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে না, ড্রাই ফ্রুটস চকলেটস এইসব খেয়ে দিন কাটাতে হচ্ছে, জল ঠান্ডা বিশাল রকমের, বাট যাই হোক, তো এই যে একটা কষ্ট, সবথেকে বড় কথা যে হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই সমস্ত যে কষ্টটা সেটা কিন্তু মিটিয়ে যাবে, কারণ হচ্ছে যে মন্দির দেখা যাবে অনেকটা দূরে, বাট স্টিল দেখা যাবে মন্দির। মানে আমি তো সত্যি কথা বলতে চোখের জল আটকে রাখতে পারিনি, আমার এত ইমোশনাল লাগছিল ওই জায়গাতে। যাই হোক, তো তারপরেও আরও অনেকটা রাস্তা, এবং মেন হচ্ছে তারপরে রাস্তাটা শেষই হবে না, এরকম একটা ব্যাপার, মানে ওই যে হয় না যে দেখতে পাচ্ছি সামনে বাট এগোতে পারছি না, যেতে পারছি না, এরকম একটা ব্যাপার, তো এটা হচ্ছিলো। যাই হোক, তো এরপরেও আরেকটা আমরা বুগিয়াল পাই, ওটা কোনো নাম নেই বা আমার জানা নেই নাম, বা ওখানে কোথাও লেখাও নেই, বাট সেখানেও সেই বুগিয়ালটাও ভীষণ সুন্দর একটা বুগিয়াল ছিল, এবং আমরা সেখান থেকেও কিন্তু পাহাড়ের পিকগুলো যেগুলো সেগুলো কিন্তু দেখতে পেয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আদার্স তোমরা যে পিক দেখতে পাবে সেগুলো হচ্ছে চৌখাম্বা, নন্দাঘুন্টি, হাতি পর্বত, দুনাগিরি,
আরও এরকম অনেক বলা হয়, কতটা কি সত্যি আমি জানি না, বাট মোটামুটিভাবে এগুলোর নাম বলা হয়। যেহেতু অনেক পিক, তো খুব স্বাভাবিকভাবে পিকের নাম জানি না, বাট দিস ইজ দ্য থিং, এটা দেখা যায়। এরপর তুমি কিন্তু পৌঁছে যাবে মন্দির ফাইনালি। এবার মন্দির পৌঁছে যেটা তুমি করবে সেটা হচ্ছে যে ফার্স্টেই তুমি তোমার স্টের অপশনটা খুঁজে নেবে। এবার স্টের অপশনের কথা আমি বলি, মন্দিরের কাছাকাছি যে স্টেগুলো রয়েছে, মন্দিরের সামনের দিকে যে স্টেগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো, ঠিক আছে, ডেফিনেটলি। বাট দ্য প্রবলেম ইজ সেখানে কিন্তু কোনো ওয়াশরুম নেই, আর ওয়াশরুম অনেকটা নিচে, অলমোস্ট তোমাকে হেঁটে প্রায় 700 থেকে 800 কিলোমিটার তোমাকে হেঁটে যেতে হবে। 700 থেকে 800 মিটার হেঁটে তোমায় নিচে নামতে হবে। হ্যাঁ, আমি পারলে এখানে ভিডিও ক্লিপটা অ্যাটাচ করে দেবো, বাট স্টিল আমি বলে দিচ্ছি অনেকটা নিচে, সেটা কিন্তু যাওয়াটা, অতটা নিচে যাওয়া কিন্তু খুবই সত্যিই চাপের। তো আমি বলবো যে 500 মিটার নিচেই তোমরা একটা স্টে পাবে, সেখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে, তোমরা পারলে সেখানেই থেকে যেও। আর সেখানে তোমাকে বেডও দেওয়া হবে থাকার জন্য, তো প্রবলেম হওয়ার কথা নয়। তো এই গেল স্টে অপশন। তাড়াতাড়ি করে স্টে অপশন খুঁজে নিয়ে ব্যাগপত্র রেখে চলে যাবে সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি আমাদের থাকছে 7টা থেকে, থাকছে সন্ধ্যা আরতি ওখানে। তো সেখানে চলে যাবে, এবং সেখানে গেলে একটা আলাদাই হেভেনলি ফিলিং হবে ট্রাস্ট মি। তো ওখানে গিয়ে বসে বসে মন্দিরের সামনে বসে আরতি দেখার যে ফিলিং ভাই, যাই হোক, তো সেটা দেখবে, আরতি দেখবে। এরপর ফাইনালি বাবার দর্শন হবে। এক্স্যাক্ট 11-11 বললাম আমি কথাটা। বাবার দর্শন হবে, ঠাকুরমশাই একটা করে ফুল দেবেন, তিনি জিজ্ঞাসা করবেন কোথা থেকে আসছো। তারপর ফাইনালি হেঁটে এগিয়ে আসবে নিচের দিকে, আবার চলে আসবে স্টেতে, থেকে সেদিনকার মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর যদি নেক্সট ডে পুজো দাও, তাহলে নেক্সট ডে মন্দির পরের দিন খোলা হয় হচ্ছে 6টা, 6:30 থেকে, 6:30 দিকে মন্দির খুলে যায়। তো আমরাও পুজো দেবার আমাদেরও ইচ্ছা সেরকমই ছিল, তো আমরাও ভেবেছিলাম উঠবো তাড়াতাড়ি, আমরা পুজো টুজো দিয়ে আমরা মোটামুটি 9টার দিকে বেরিয়ে আসবো। কিন্তু ওই যে তার যে ইচ্ছা কী থাকে জানি না, তো আমরা পরের দিন সকাল সকাল উঠতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমরা উঠতে পারিনি অত সকালে, মানে বেরোতে পারিনি, উঠে গেছিলাম আর বেরোতে পারিনি। আর তারপরে যে ওয়াশরুমে যেহেতু একটাই ওয়াশরুম, তো ওয়াশরুমের লাইনও পড়ছিল। তো তারপরে আমরা কী করি, আমরা ওই 8টার দিকে উঠি, এবং 8টার দিকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ওই 8:30টার মধ্যে, আমরা 8টার আগে, অ্যাকচুয়ালি 8টার আগেই আমরা রেডি হয়নি, তো 8টার মধ্যে আমরা পুজো দিতে চলে যাই, গিয়ে পুজো দিই। এবং সেখান থেকে তারপরে কিন্তু পুজো দিয়ে আমরা কিন্তু আরতি দেখি, আরতি দেখেই আমরা কিন্তু ফিরে আসি নিচে, নিচে বলতে আমাদের স্টেতে। তো আরতি দেখতে দেখতে প্রায় বেজে গিয়েছিলো 10:30 মতো, 10:30, 11:30 মতো, এবং আমরা ফাইনালি নিচে নামার জন্য রওনা দিই 12টায়। আর আমাদের সেদিনকে পুরো রাস্তাটা ফিরতে হতো অ্যাকচুয়ালি, তো আমরা সেজন্য সেদিনকে পুরো রাস্তাটাই ব্যাক করি। যদিও পুরো রাস্তাটাতে আমরা মোটামুটি বৃষ্টি পেয়েছিলাম, তো পঞ্চু আমাদের পরে থাকতেই হয়েছিল। এবং আমরা যখন লিটি বগিয়ালে নেমে আসি, তখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল ওই সেম 4টে, 4:30। লিটি বগিয়ালে যখন নেমে আসি, তারপরে 4টের দিকে আমরা নেমে আসি লিটি বগিয়ালে, এবং লিটি থেকে ফাইনালি যখন সাগরে নামি তখন বাজে রাত 10টা বিকেল। কারণ হচ্ছে যে আমরা আমাদের লিটবু গেলেও ওখানে যে স্টের একজন দোকানে একজন ছিলেন, তিনি বলেছেন তোমরা 7:30, 7:30 মধ্যে তোমরা সাগরে পৌঁছে যাবে, কিন্তু সেটা পসিবল হয়নি। আমরা রাত 10টার সময় সাগরে পৌঁছাই, একদম পা পায়ের অবস্থা খারাপ করে 12টা বাজে আমরা পৌঁছেছিলাম। যাই হোক, তো আমরা কিন্তু যেটা করি সেটা হচ্ছে যে আমরা সাগরে পৌঁছে কিন্তু, আচ্ছা যেটা হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পুজোর ডালি কিন্তু তোমরা ওখানে উপরে পেয়ে যাবে। একটু দাম বেশি নেয়, 100 টাকা মতো নিয়েছিল আমাদের, আদার্স জায়গার থেকে এখানে একটু প্রাইস বেশি, কারণ অতি অবশ্যই অনেকটা উপরে উঠছে, আর প্লাস এটা অনেকটা রিমোটলি জায়গা, এখানে খুব বেশি লোকজন যায় না। যেহেতু আমি বলেছি কিনা এটা জানি না, যেহেতু রুদ্রনাথকে টাফেস্ট কেদার বলা হয়, এবং ইটস ওয়ার্থ ইট ডেফিনেটলি। যদি আমি বাকিগুলোই যাইনি, স্টিল আমার তো মনে হয়েছে, বা আমার টিমে বাকি যারা ছিল তারা বলেছে, যারা গেছে তারা বলেছে। তো যাই হোক, আমরা কিন্তু তারপর, আচ্ছা, চন্দ্রপুরিতে তোমরা ফ্রিজ ম্যাগনেট পেয়ে যাবে, আমি ফ্রিজ ম্যাগনেট ওখান থেকে কিনেছি, 60 রুপিস মতো করে নেবে, তো সেখান থেকে পেয়ে যাবে। আর সেখান থেকে আমরা সাগরে পৌঁছি রাত 10টায়, আমরা রাত 10টায় ওখানে ডিনার সেরে আমরা ওই দিনকে চলে আসি চোপতা। তার কারণ আমাদের পরের দিন ছিল তুঙ্গনাথ ট্রেক। আমরা ডিসাইড করিনি আগে থেকে যে আমি তুঙ্গনাথ করবো, আমরা মেন রুদ্রনাথ করার জন্যই গিয়েছিলাম, কিন্তু পরে আমরা যখন জানতে পারি যে এটা এতটাই কাছে, তো আমরা নিজেদের লোভ আর সামলাতে পারিনি, তাই আমরা 3 দিনের ট্রেক 2 দিনে করে আমরা কিন্তু চলে আসি চোপতা। এবং সেদিনকেই রাতে আমরা চোপতা পৌঁছি 1টার সময়, তখন আবার বৃষ্টি হচ্ছে। চোপতা ভিলেজের থেকে 5 কিলোমিটার দূরে আমরা কিন্তু একটা হোটেলে স্টে করেছিলাম সেদিনকে রাতে। এবং পরের দিন আমরা সকালবেলা বেরোই হচ্ছে, পরের দিনও বৃষ্টি হচ্ছিলো, তো আমাদের দেরি হয়েছিল বেরোতে, আমরা সকাল সকাল বেরোতে পারিনি। আমরা বেরিয়েছিলাম 12টায় বেরিয়ে আমরা গাড়ি নিয়ে, আমাদের যে বুকড গাড়ি ছিল ওই গাড়িতেই আমরা কিন্তু চলে যাই চোপতায় গিয়ে আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা কিন্তু ট্রেকিং স্টার্ট করি 1টায়। এবার বলি, তুঙ্গনাথও তৃতীয় কেদার, এবং তুঙ্গনাথ সব থেকে হায়েস্ট শিবা টেম্পল হিসেবে ধরা হয়। তুঙ্গনাথের হাইট হচ্ছে সি লেভেল থেকে আমাদের রয়েছে 12,073 ফিট হাইট। আর তারও উপরে রয়েছে চন্দ্রশিলা। আই থিঙ্ক সবাই জানে এখন তুঙ্গনাথ চন্দ্রশিলা ইজ ওয়ান অফ দ্য ফেমাস ট্রেক, সত্যি কথা বলতে। তো চন্দ্রশিলা সেটাও রয়েছে কিন্তু এর থেকেও উঁচু হাইটে, যেটা হচ্ছে অলমোস্ট 13,273 এরকম ফিট রয়েছে হাইট। তো এবং অলসো চন্দ্রশিলাও একটা মাইথোলজি
ক্যারি করে, মাইথোলজি স্টোরি ক্যারি করে, যেটা হচ্ছে আমাদের ওখানে বলা হয় যে আমাদের যিনি রাম রয়েছেন, আমাদের শ্রীরাম, তো শ্রীরাম ওখানে গিয়ে তপস্যা করেছিল একা, কারণ তার হাতে একটি ব্রহ্ম হত্যা হয়েছিল, যেটা কিনা ছিল পরে জানা যায় যেটা কিনা ছিল রাবণ। তো সেই হত্যার জন্য তিনি কিন্তু সেই হত্যার প্রায়শ্চিত্ত করতে তিনি কিন্তু ওই চন্দ্রশিলায় ওখানে গিয়ে কিন্তু তিনি ধ্যান করেছেন। এবং আরেকটাও ধরা হয় যে কোনো কারণে চন্দ্র দেবতা যিনি, তিনিও সামহাও ওখানে গিয়ে কোনো প্রায়শ্চিত্ত সামথিং কিছু করেছিলেন, তো সেটাও একটা ধরা হয়। তো কোনটা ঠিক কোনটা ভুল জানি না, বাট এটা মোটামুটি ধরা হয়। তো যাই হোক, আমরা নেক্সট ডে 1টার সময় আমাদের শুরু করি যাত্রা। আচ্ছা, এখানে তোমরা প্রচুর অপশন পেয়ে যাবে, স্টে অপশন বলো, সমস্ত কিছু। এবং তুঙ্গনাথ অন্তত পক্ষে রুদ্রনাথের থেকে তো অনেক বেশি ভিড় হয়, মানে রাস্তায় প্রচুর লোক থাকে। উভয় উপরে নামতে উঠতে তুমি অনেক লোক পাবে, অনেক লোকের ভিড় পাবে। যেখানে রুদ্রনাথে তোমরা ফাঁকায় আমরা পুরো ট্রেকটা করেছিলাম, মানে আমরা ছাড়া খুব রেয়ারে আমরা বাকি লোকেদের দেখেছিলাম। সেই জায়গায় কিন্তু তুঙ্গনাথে আমরা প্রচুর ভিড় দেখেছি। আর যেটা একটা রুদ্রনাথের খুব ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে রুদ্রনাথে যখনই আমরা ট্রেক করছি, আমরা যাচ্ছি আসছি, আমরা যখনই কারোর সাথে দেখা হচ্ছে, আমরা সবাইকেই হর হর মহাদেব বলে আমরা কিন্তু সম্বোধন করছিলাম। এবং তারাও ইকুয়ালি উল্টো দিক থেকে আমাদের সেই জিনিসটা বলছিল। এবং বাগদা থেকে আসছি, কেমন লাগলো বাবা দর্শন করে, এরকম কিন্তু একটা কথা হচ্ছিল। তো এই যাত্রাটা এই জন্য আরও বেশি খুব স্পেশাল ছিল এবং খুবই ভালো ছিল। মানে এটা মনে হচ্ছিল না যে শুধুমাত্র ট্রেকে যাচ্ছি, কষ্ট তো ডেফিনেটলি হচ্ছিলো, কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা যখন হচ্ছিলো যে একটা আদার যারা যাচ্ছেন, ট্রেকার্স বলো বা তীর্থযাত্রী বলো, যারা যাচ্ছে প্রত্যেকে এই যে একটা হর হর মহাদেব বলে একটা সবাইকে সম্বোধন জানানো হাসি মুখে, সেটা কিন্তু খুবই ভালো। যাই হোক, তুঙ্গনাথ ট্রেকে গিয়ে আমি বলি তুঙ্গনাথ ট্রেকটা সেটা হচ্ছে যে আমরা ওখানেও রেজিস্ট্রেশন নর্মাল টাইমে করতে হয় না। ওখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকে তোমার যে পিক টাইমটা থাকে, অর্থাৎ কিনা অক্টোবর উইন্টার টাইমে যেটা হয়, যখন বরফ পড়ে তখনই কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। তো আমাদের এবারে গিয়ে কোনো রেজিস্ট্রেশন করতে হয়নি। এবং আমরা এই ট্রেকেও মোটামুটি অলমোস্ট অনেকটাই বৃষ্টি পেয়েছিলাম, তো আমরা পঞ্চুপড়েই গিয়েছিলাম। তো এই ট্রেকটা মোটামুটি হচ্ছে, মন্দির ওঠার ট্রেকটা হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার, আর চন্দ্রশিলার হচ্ছে 1.5 কিলোমিটার, অর্থাৎ 5.5 কিলোমিটার ট্রেক। আর আমরা এটা একদিনে কিন্তু কভার করেছিলাম। এটা একদিনে কভার করা যায়, যদি না চাও। কেন না চাও আমি বলি, কারণ চন্দ্রশিলা থেকে কিন্তু খুবই ভালো সানরাইজ দেখা যায়। চন্দ্রশিলা ইজ ফেমাস ফর ইটস বেস্ট সানরাইজ ভিউ। তো সেই জন্য সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে দুপুর কিন্তু তোমরা ট্রেকটা স্টার্ট করতে পারো, যাতে একটু বিকেলে বা সন্ধ্যেবেলার দিকে আগে গিয়ে তোমরা পৌঁছে যাও মন্দিরে। কারণ এখানেও 7টা থেকে 7:30, 7:20 থেকে তোমরা কিন্তু আরতি দেখতে পাবে, সন্ধ্যা আরতি। এবং সন্ধ্যা আরতি 10 মিনিটের জন্যই হয়। তারপরে তোমরা তোমাদের স্টেতে চলে যাবে, এবং দেন পরের দিন সকালে 3:30 থেকে 4টে নাগাদ তোমরা কিন্তু বেরিয়ে পৌঁছে যাবে চন্দ্রশিলায়, যেখান থেকে কিন্তু তোমরা একটা অসাধারণ সানরাইজ দেখতে পাবে। আমরা সেটা করিনি, আমরা একদিনেই দেখেছিলাম। এবং চন্দ্রশিলা থেকে আমরা খুব ভালো পাহাড়ের যে ভিউ পেয়েছি সেরকম নয়, কারণ আমরা বরফ পেয়েছিলাম। তো এই গেল মোটামুটি আমরা মন্দিরে গিয়ে পুজো দিই। এখানে পুজো দেওয়ার জায়গা মন্দিরের আগে থেকেই তোমরা মোটামুটি 2 কিলোমিটার যাওয়ার পরই তোমরা কিন্তু মন্দিরের চূড়া দেখতে পাবে, হুইচ ইজ এগেন ভেরি মাচ ইন্সপায়ারিং। বাট তারপরে অনেক রাস্তা থাকে, এবং মন্দিরে প্রায় 700-800 কিলোমিটারের আগে তোমরা কিন্তু একটা শ্রী গণেশের মন্দির পাবে। সেখানে কিন্তু তোমরা প্রণাম করে তারপর কিন্তু মন্দিরে যাবে। যেহেতু মন্দিরে আমাদের মহাদেব এবং পার্বতী রয়েছেন, রুদ্রনাথও আছে এটা, বাট এখানে শ্রী গণেশ আছে, গণেশেরকে প্রণাম করে তারপর কিন্তু তোমরা মেন মন্দিরে যাবে। তো মেন মন্দিরের কাছাকাছি প্রচুর স্টে অপশন আছে, হোটেলসও আছে অনেক না, 1-2 হোটেল আছে, এবং এমনি নর্মাল স্টেও আছে, দোকানপাটও আছে অনেকটা ভিড় ভাড়াক্কা, অনেক লোকজন রয়েছে। তো এখানে টেনশনের কোনো কারণ নেই। জঙ্গলের রাস্তাও সেইভাবে খুব বেশি নেই, খুবই হালকা, যেটা রুদ্রনাথে কিন্তু অনেক বেশি রয়েছে। তো তুঙ্গনাথে গিয়ে তোমরা পুজো দেবে। ওখানে ডালা, অনেক দোকান আছে, পুজোর ডালার অনেক দোকান পাবে। তো সেখান থেকেই ডালা কিনে নিয়ে অনেক কম দামি, 20, 25, 50, 30, 70, 70, 70 সব রকমই, 100 এরকম অনেক রকম দামই আছে। তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, নিয়ে ওখানে পুজো দেবে, দিয়ে তারপরে চন্দ্রশিলা চলে যাবে। চন্দ্রশিলা যেতে 1 ঘন্টা লাগবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরা যেহেতু পুরো বৃষ্টির মধ্যে গিয়েছি, আমরা কিন্তু রাস্তা ভীষণ খারাপই পেয়েছিলাম বলতে গেলে, পিছল ছিল রাস্তায়। আর চন্দ্রশিলা যাওয়ার কিন্তু প্রপার কোনো রাস্তা নেই, পাথর দেওয়া রাস্তা আছে, বাট প্রপার রাস্তা নেই। তো ডেফিনেটলি স্টিক ক্যারি করবে, আমি বলবো, আমার মনে হয় এটা। কারণ ওঠার সময় না হলেও নামার সময় কিন্তু ডেফিনেটলি লাগবে, কারণ যেহেতু রাস্তা প্রপার নেই ওঠার রাস্তা, সেহেতু ইটগুলো খুব যে একদম শক্ত হয়ে বসে রয়েছে সেরকম নয়, নড়বড় করছে এরকম অনেক ইট থাকবে। প্লাস যদি মাটির একটা রাস্তা আছে সেখান দিয়ে যদি আসো, তাহলে কিন্তু খুব সাবধানে আসবে, কারণ হচ্ছে এ পাশে পুরোপুরি খাদ। যদিও অনেক হিউজ রাস্তা, এমন নয় যে একটুখানি, বাট স্টিল আমি বলবো যে ওটা ইগনোর করে যে ইটের রাস্তাটা আছে সেটা দিয়ে এসো। যদিও প্রপার ইটের রাস্তা নয়, বাট স্টিল ওটা দিয়েই ধীরে ধীরে আসো আমার মনে হয়, কারণ এপাশে পুরোটা খাদ। এবং আমি শুনেছি মানে বরফে যদি তোমরা যাও, তো দ্যাট বিকামস ভেরি ডেঞ্জারাস, কারণ ওই খাদটা তখন আরও বেশি করে বোঝা যায় ওই বরফের রাস্তাতে। তো যাই হোক,
তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে চন্দ্রশিলা যাবে, ওখানে গিয়ে পুজো দেওয়ার দরকার নেই আলাদা করে, ওখানে গিয়ে এমনি প্রণাম করে নেবে, ওখানে একটা মন্দির আছে। এবং তারপরে ফাইনালি চন্দ্রশিলা দেখে নেবে, চন্দ্রশিলা যেটা ভীষণভাবে হাইট হয়ে রয়েছে এবং সামহাও ট্রু, আমরা তো দেখতে পাইনি, আবার আশা করি কখনো যাবো জাস্ট ফর দ্য ভিউ অ্যাটলিস্ট। যাই হোক, তো তারপরে সেখান থেকে ওই ভিউ দর্শন করে নিয়ে, যেহেতু তুমি একদম টপে আছো এবং তোমার আশেপাশে তোমার সমকক্ষ কোনো পাহাড় নেই ওরা বলে, যাই হোক, তো সেই পিকে দাঁড়িয়ে তুমি তোমার ছবি টবি তুলে নেবে সমস্ত কিছু। এবং একটা জিনিস মাথায় রাখবে, ওখানে যেহেতু যদি বর্ষাকালে যাও আমাদের মতো, সেই চেষ্টা করো ওই মানে জায়গায় গিয়ে ফোনটা একটু ফ্লাইট মোডে রাখার, কারণ যেহেতু একদম টপে, তো এটা মনে করা হয় যে যদি বাজ পড়ে তাহলে কিন্তু ফোনের ওপর সেটা এফেক্ট করতে পারে, কারণ যেহেতু তুমি অনেকটা উপরে আছো, অনেকটা উপরে, এখনও অবধি যে কটা আমরা গল্প করলাম জায়গা, সব কটার মধ্যে থেকে এটা কিন্তু সব থেকে উপরে, এবং ওয়ার্ল্ডস হাইয়েস্ট শিবা টেম্পল সেটা থেকেও উপরে, মানে ভাবতে পারছো কতটাই উপরে রয়েছে জায়গাটা। তো এই ব্যাপার, এটা হয়ে গেল। তারপর তুমি ধীরে ধীরে নামতে থাকবে, এবং নামতে আমাদের 2 ঘন্টা লেগেছিলো, আমার 2 ঘন্টা লেগেছিলো, আমাদের 2 ঘন্টা লেগেছিলো। আর খুব বেশি পায়ে প্রেশারও পড়েনি, বিকজ ইটস অ্যাকচুয়ালি গুড। আর আমার কোথাও না কোথাও আমাদের রুদ্রা ট্রেকের ওই হাঁটাটা আমাদের এখানে কাজে লেগেছিলো। এই হচ্ছে ব্যাপার। আর এসে অবশ্যই তোমরা যেখানে তোমাদের স্টে অপশন তোমরা থেকে যাবে, আমাদের তো আমরা একদম গুপ্তকাশিতে স্টে করেছিলাম ফার্স্ট দিনে, তো আমরা গুপ্তকাশিতেই চলে আসি, একদম রাতও হয়েছিল, বাট আমরা গুপ্তকাশিতেই চলে এসেছিলাম ফাইনালি, এবং নেক্সট ডে আমরা ঋষিকেশ থেকে ট্রেন ধরলাম। তো এই গেল মোটামুটি ট্রেকিংয়ের রাস্তাঘাট কেমন কী ব্যাপার স্যাপার। আর হ্যাঁ, এখানে বলে এক্সপেন্স যদি জানতে চাও তাহলে আন্ডার 15,000 হয়ে যাবে ট্রেক। এবার দলে যত লোক বেশি থাকবে তত খরচা কম হবে। দেখে এই ছিল পুরো স্টোরি, কেমন লাগলো জানিও। আরও কোনো ইনফরমেশন যদি জানার থাকে ডেফিনেটলি বলো, আমি চেষ্টা করবো জানানোর। আর হ্যাঁ, আবারও ট্রেক হলে, কোনো গল্প হলে আবারও, কারণ এরকম আপাতত চলতে থাকবে, এবার আমি জানি শুরু যখন হয়েছে একবার আর থামবো না। তো কেমন লাগলো জানিও, আর ডেফিনেটলি যদি পছন্দ হয়, ভালো লাগে, ডেফিনেটলি ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেহেতু নতুন সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমি আরও এরকম ট্রাভেলিংয়ের গল্প নিয়ে আসবো। ব্যাস এটাই, টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, ঘুরতে থেকো, আর সুস্থ থেকো, টাটা, বাই।